বাংলাদেশের অর্থনীতির গল্প লেখা হয় ব্যাংককে ভিত্তি করে। শিল্পের বিনিয়োগ, কৃষির অর্থায়ন, আন্তর্জাতিক বাণিজ্য কিংবা স্টার্ট আপ ফান্ডিং সবকিছুতেই জড়িয়ে আছে এসব আর্থিক প্রতিষ্ঠান। পুরো ব্যাংকিং খাতের মোট সম্পদের পরিমাণ প্রায় 22 লাখ কোটি টাকা। আবার এমন উপাত্তে নিজেই আপনার চোখে পড়বে প্রতি 100 টাকা ঋণের 36 টাকা নিয়েই প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে। তার উপর মূলধন সংকট, সুধার আর গভর্নরের নিয়োগ নিয়ে তো বিতর্ক থামছেই না। ব্যাংকের ভবিষ্যৎ কি তা জানতেই আজকে দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.এম. মইনুল কবিরকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক মইনুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনার সাথে আমার এই সামনাসামনি আলোচনা এই প্রথমই হচ্ছে, আপনার সাথে আমার দেখাও হয়েছে প্রথম। এবং ব্যাংকিং সেক্টর নিয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স অনেক দিনের, আমি জানি আপনি বেশ কিছু স্বনামধন্য ব্যাংকে কাজ করে আসেছেন। তা আমি ব্যাংকের আলোচনাটা যখন করছি, আমি এই প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই যে আমরা দেখেছিলাম যে ব্যাংকে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছিল, বিশেষ করে ফরেন্সিক অডিটগুলোর পরপর বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে ফরেন্সিক অডিটের পরে খেলাপি ঋণে নতুন নতুন মাত্রা আসছে, ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে টাকা দিতে পারছে না গ্রাহকদেরকে, তখন এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছিল। আমরা সেই সময়টা পেরিয়ে এখন একজন গভর্নর চলে গিয়ে আরেকজন গভর্নর চলে আসেন, অনেক ধরনের পরিবর্তন ব্যাংকিং খাতে এসেছে। আমরা সেই আস্থার সংকটটা কাটিয়ে উঠতে পেরেছি কিনা? থ্যাংক ইউ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যমুনার টিভি কর্তৃপক্ষকে এবং আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে আমাদের আস্থার সংকট, এবং এই আস্থার সংকটটা কাটছে কি না। আসলে এই আস্থার সংকটটা শুরু হয়েছে আমি মনে করি 5ই আগস্টের পর থেকে, যখন 5টা ইসলামী ব্যাংক, যেগুলোতে মানুষ যখন চেক দিয়ে টাকা পাচ্ছিল না এবং অনেক ডিপোজিটররা এখনও টাকা পায়নি, সেই থেকে টোটাল ইন্ডাস্ট্রি একটা এবং ডিপোজিটরদের একটা আস্থার সংকটে ভুগছে। আমি মনে করি এই আস্থার সংকটটা আস্তে আস্তে কেটে গিয়েছে। শুধুমাত্র এই 5টা ব্যাংক বাদে আরও হয়তো একটা দুটো ব্যাংক আছে, আমি নাম বলবো না। বাকি সবগুলো ব্যাংকই এখন আস্তে আস্তে গ্রাহকরা ব্যাংকমুখী হচ্ছে। একটা সময় ছিল 5ই আগস্টের পরপরই অনেক গ্রাহকই টাকা ব্যাংক থেকে নিয়ে গিয়ে বাসায় নিয়ে রেখেছে। ইভেন আমি এমনও দেখেছি যে একটা দিনে গ্রাহকরা হুমড়ি খেয়ে ব্যাংকে পড়েছেন যে তারা চেক দিয়ে অনেকগুলো টাকা নিয়ে গেছেন। টাকাগুলো নিয়ে যখন বাসায় নিয়ে গেছেন, তখন উনি দেখলেন যে কি টাকা তো পাচ্ছি ব্যাংক থেকে। আমরা দেখেছি একদিন পরে আবার ওই গ্রাহকই টাকাগুলো আবার ব্যাংকে জমা দিয়েছেন। এবং আমি মনে করি যে আস্তে আস্তে গ্রাহকদের আস্থা ফিরে আসছে। আর এই আস্থা ফেরানোর জন্য আমি মনে করি ব্যাংকগুলোর যেসব ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে এগুলোতে ট্রান্সপারেন্সি আনতে হবে। তাদের যে যত ঋণ, খেলাপি ঋণ বা অন্যান্য যে প্যারামিটার যেগুলো আছে সেগুলোভাবে যদি সঠিকভাবে যদি ব্যাংকগুলো অ্যাড্রেস করে এবং আস্তে আস্তে এগুলো যদি কমে নিয়ে আসে, তাহলে আমি মনে করি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা বাড়বে। এবং ব্যাংকগুলোরও উচিত যে গ্রাহকের আস্থা কীভাবে আরও বাড়ানো যায় সেগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা। একটা বিষয়ে অনেকেই বলেন, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ব্যাংকে এক ধরনের ডিফল্ট হবার সংস্কৃতি গড়ে উঠেছিল, যে ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়ার একটা টেন্ডেন্সি অনেকের ভেতরে তৈরি হয়েছিল। এটা ব্যাংকিং সেক্টরকে ভেঙে দেওয়ার একটা বড় কারণ আমার কাছে মনে হয়। এই ডিফল্ট সংস্কৃতিটা থেকে আসলে আমরা বের হয়ে আসতে পেরেছি কিনা, এখনকার যারা নতুন করে ঋণ নিয়েছেন তাদের ভিতরে আপনারা এই টেন্ডেন্সিগুলো দেখছেন কিনা, বা নতুন করে খেলাপি হবার আগ্রহ বাড়ছে কিনা, সেটা একটু জানতে চাই যে সেটা বেড়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এই ঋণ পুনঃতফসিল করার যে বা রিশিডিউল করার যে নিয়মটা, এটা আসলে একটু রিভাইজ করা দরকার, বা ক্রেডিট মূল্যায়নটা আর একটু অন্যভাবে সাজানো দরকার, নাকি আমরা ঠিক আছি? আমরা যদি দেখি বর্তমানে আমাদের টোটাল লোনের প্রায় 36% ক্লাসিফাইড। এই ক্লাসিফিকেশনের কালচারটা যদি আমরা দেখি, আমাদের এই কোভিড থেকে, ইউক্রেন যুদ্ধ থেকে, তারপরে আরও অনেকগুলো সমস্যা আমাদের ছিল, বিশেষ করে ডলার ফ্লাকচুয়েশন, এসব কারণে কিন্তু আমাদের অনেক গ্রাহক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিগ্রস্তের কারণেও কিন্তু আমাদের যে ক্লাসিফিকেশনের যে রেটটা, এই রেটটা বাড়ার একটা অন্যতম কারণ। এর বাইরেও কিন্তু উইলফুল ডিফল্টার যেটা আমরা বলি, এই কালচারটা কিন্তু আমাদের সংস্কৃতিতে আছে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা দেখেছি অনেক গ্রাহকই তাদের ঋণ দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য থাকলেও তাদের ভিতরে কিন্তু ব্যাংকের এই যে ঋণ পরিশোধের কালচারটা কিন্তু গড়ে ওঠেনি। আবার দুইটাই বলবো আমি একসাথে, যে সবাই যে উইলফুল তা না, পরিস্থিতির কারণেও কিন্তু অনেক গ্রাহক আমাদের এই মানে ডিফল্ট কালচারের ভিতরে ঢুকে গিয়েছে।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে গ্রাহকরা মানে রিসেন্টলি যদি আমরা দেখি গত এক বছরে দেখি বাংলাদেশ ব্যাংক এই যে ঋণ ক্লাবই যারা হয়েছেন তাদেরকে সুষ্ঠুভাবে ব্যবসায় ফিরিয়ে আনার জন্য অনেকগুলো স্কিম দিয়েছেন, নীতি সহায়তা দিয়েছেন, এর বাইরেও আরও অনেকগুলো দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই খারাপ লোনগুলোকে আমরা ভালো লোনে রূপান্তরিত করার জন্য ব্যাংকাররা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, গ্রাহকরাও এগিয়ে এসছেন। আমার বিশ্বাস যে এই যে গত সেপ্টেম্বর কোয়ার্টারে যেটা 36, 37, 38% চলে গিয়েছিল, আমরা দেখেছি যে গত জানুয়ারি কোয়ার্টারে এটা 5% কমে এসছে এবং আমার বিশ্বাস সামনে জুন কোয়ার্টারে বা ডিসেম্বরে আমরা এটা আরও কমিয়ে আনতে পারবো। রিশিডিউল করার প্রসেসটা থাকা উচিত। রিশিডিউল করার প্রসেসটা অবশ্যই থাকা উচিত। আর এখন যেটা আছে 1% বা 2% যেটা নিয়ে হয়তো ইন্ডাস্ট্রিতে অনেক কথা প্রচলন আছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্রাহকেরও সেই পরিমাণ সামর্থ্য আছে কি না। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ক্যাশ ফ্লোটা যাকে আমরা আজকে রিশিডিউল করে দিচ্ছি তার যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা যখন সে চালু করবে সেখান থেকে সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো জেনারেট করছে কিনা, ওই ক্যাশ ফ্লো দিয়ে তার যে ইএমআইটা আসবে সেই ইএমআইটা সে দিতে পারছে কিনা। যদি সেই ইএমআইটা সে দিতে পারে তাহলে আমি মনে করি আবার সে এই লোনগুলো একটা খুব ভালো হয়ে যাবে এবং বাংলাদেশ ব্যাংক এই জন্য কিছুটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা দীর্ঘমেয়াদে একটা সময় দিয়েছে 8 থেকে 10 বছর। আমার বিশ্বাস যে গ্রাহকরা যারা এগিয়ে এসছেন এবং এখনও সময় দিয়েছেন যে বাকি 6 মাসের মধ্যেও এগুলো রিশিডিউল করা যাবে, আমার বিশ্বাস যে এগুলো আমরা এই ঋণ ক্লাপির যে হারটা এটা কমিয়ে আনতে পারবো। এক মুহূর্তের জন্য আমরা ভেবেছিলাম ব্যাংকে হয়তো কিছু সময়ের জন্য বড় ধরনের তারল্য সংকট হয়ে গিয়েছে, সেই তারল্য সংকট থেকে আপনারা বের হয়ে আসতে পেরেছেন কিনা। এক তো হচ্ছে গ্রাহকের আস্থার সংকটের কথা আগেই বলছিলাম যে গ্রাহক অনেক আমানত তুলে নিচ্ছিল, এর বাইরেও যে ফান্ডিংগুলো সেগুলো এখন আসছে কিনা, ব্যাংকের কাছে ঋণ দেওয়ার মতো যথেষ্ট টাকা এখন আছে কিনা। হ্যাঁ, আমি মনে করি ব্যাংকগুলোর কাছে এখন যথেষ্ট পরিমাণ তারল্য আছে। আমরা যদি কল মানি মার্কেট দেখি, কল মানি মার্কেটেও কিন্তু যে ইন্টারেস্ট রেটের হার সেটা একটা সহনীয় পর্যায়ে আছে এবং ব্যাংকগুলো আমরা যদি গত ডিসেম্বর দেখি আমাদের ক্রেডিট যে গ্রোথ সেটা 6%-এর মতো ছিল এবং বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে যেটা বাই জুন এটা 8%-এ নিয়ে যেতে হবে। আমার বিশ্বাস ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ তারল্য আছে। হয়তো দেশে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এসেছি। কিছু গ্রাহক তারাও ওয়েট অ্যান্ড সি ছিল, ব্যাংকগুলো ওয়েট অ্যান্ড সি মুডে ছিল যে না ঠিক আছে একটা রাজনৈতিকভাবে পরিবর্তনের পরে একটা সুন্দর গভর্নমেন্ট আসবে এবং আমরা সেটা পেয়েছি এবং আমার বিশ্বাস এই যে বিনিয়োগের যে ধারা এটা হয়তো সামনে আরও বাড়বে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বের যে পরিস্থিতি, জ্বালানি তেলের এক ধরনের সংকট চলছে পুরো বিশ্বজুড়ে, এটা আসলে কতদিন দীর্ঘায়িত হবে আমরা কেউ জানি না, কিন্তু এই ধরনের সংকট যখনই আসে তখনই কিন্তু সরকারকে বাড়তি ব্যয় করতে হয়। আমরা এক ধরনের ঘাটতি নিয়েই সবসময় অর্থ বছর শুরু করি, তো সরকারের যখন ঘাটতি আসে তখন সরকার ব্যাংক থেকে ঋণ নেয়। আবার এটাও একটা বাস্তবতা, সরকার যদি ব্যাংক থেকে বেশি ঋণ নিয়ে নেয় প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের ফ্লো বা ঋণ নেওয়ার প্রবণতা কমে যায়, এটা আপনারাও বলেন। কোন ক্ষেত্রেটা আসলে আপনাদের কাছে মনে হয় এখন যদি আবারও সরকারের ঋণ নেওয়ার প্রবণতা আগামীতে বেড়ে যায় তাহলে আসলে প্রাইভেট সেক্টরকে ওই পরিমাণ সাপোর্ট ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব হবে কিনা? আসলে আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের এই যুদ্ধ প্রায় আজকে 15 দিন হলো এবং এই যুদ্ধের যে একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের সারা বিশ্বে শুরু হয়ে গেছে, এটা আমাদের দেশে না। আমরা একটা দেখেছি একটা যদি আমাদের তেলের দাম $10 বেড়ে যায় তাহলে আমাদের ইম্পোর্ট অব্লিগেশন অ্যাবাউট 7 to 80 মিলিয়ন বেড়ে যায় এবং আমাদের এই যে যুদ্ধ পরবর্তীতে আমাদের যে রিজার্ভ এটা রিজার্ভের উপর আমি মনে করি একটা প্রেশার পড়বে, কারণ গত 15 দিনে আমাদের কিন্তু দেশের বাইরে যারা ছুটিতে যেসব ওয়ার্কাররা এসেছিল তারা কিন্তু কেউ যেতে পারেনি। আবার ঠিক সেম টাইমে আমাদের অনেক নতুন ওয়ার্কার তারা কিন্তু বিদেশে যেত। এটা তাহলে কি আমাদের এই যে আমাদের যে যারা এক্সপ্যাট্রিয়েট যারা বিদেশে থাকে একটা বড় অংশ যারা মিডল ইস্টে আছে তারা কিন্তু ইম্প্যাক্টেড এবং এই কারণের জন্য আগামীতে আমরা দেখা যাবে যদি আমাদের রেমিটেন্স যদি কমে যায় তাহলে এটা আমাদের অর্থনীতির উপর একটা চাপ বাড়বে। আর সেই চাপে ক্ষেত্রে যে সরকারের যেটা আপনি বলেছেন যে বরোয়িং যদি বেড়ে যায় তাহলে আমি মনে করি যে এটাতে খুব একটা ইম্প্যাক্ট হবে না। ব্যাংকগুলোর কাছে যথেষ্ট তারল্য আছে এবং তারা সামনে যদি বিশ্বাস যে বিনিয়োগ বাড়বে এবং আমরা ওভারকাম করতে পারবো।
আমরা একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নতুন নীতিমালা দিয়েছে এবং সেই নতুন নীতিমালাতে তারা আগে থেকেই সম্ভাব্য ঋণের ক্ষতি কতটুকু হতে পারে সেটির প্রক্ষেপণ করা, বা রাইট অফ করলে কী ধরনের পদ্ধতি হতে পারে সেটি নিয়ে আলোচনা করা, মূলধন পুনর্মূল্যায়ন নিয়ে এক ধরনের অ্যাসেসমেন্টে আসা, সুদের হার নিয়ে এক ধরনের ডিবেটের জায়গাটি থেকে বের হয়ে আসা, অনেক কিছু নিয়ে তারা নতুন নতুন কিছু প্রভিশন দিয়েছে। বিশেষ করে যে ঋণের সম্ভাব্য ক্ষতি কী হতে পারে সেটা ধরে নিয়ে যে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা, আপনি কি মনে করেন এই সিদ্ধান্তগুলো আগামীতে বড় কোনো পরিবর্তন আনবে? এক্ষেত্রে আমি মনে করি আমরা সবাই জানি যে 2026 থেকে আপনার ইএসএল বেসড আপনার লোন প্রভিশনিং শুরু হচ্ছে। আমি বলবো এটা শুধু মিয়ারলি কোনো অ্যাকাউন্টিং চেঞ্জ না। আমরা যে ক্লাসিফিকেশন যেটা করতাম আমরা সেটা ব্যাকওয়ার্ড লুকিং আপনার লস রিকগনিশন প্রসেস করতাম। আর এখন আমরা সামনে যেটা যাচ্ছি সেটা হলো ফরওয়ার্ড লুকিং রিস্ক অ্যাসেসমেন্ট। সেটা হলো যে আমার সামনে লোনটা যে ক্লাসিফিকেশন যে কীভাবে হবে সেটাকে আমরা এই মুহূর্তে সেটাকে অ্যাসেস করা। এবং IFRS 9 যেটা সেটার ক্ষেত্রে এখনও একটা কথা হচ্ছে যে আসলে ব্যাংকগুলো এটার জন্য প্রস্তুত কি না, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হলে আমাদের এটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের নিজস্ব সক্ষমতাও বাড়াতে হবে। আমি মনে করি যে আমাদের CBS-এর সক্ষমতা, আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা আছে সেটার সক্ষমতা, আমাদের যে ক্রেডিট যেটা অ্যাসেসমেন্ট বা সেক্ষেত্রে সেগুলোরও আমাদের পাস্ট যেটা হলো ডিফল্ট হিস্ট্রি বা আমাদের ফোরকাস্টিং, আমাদের MIS আমি একটু আগে বলেছি, এগুলোর ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এবং আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক আমাদের RBS সুপারভাইজারি চালু হয়েছে। সেক্ষেত্রে এক্ষেত্রে বলা হয়েছে যে 3 লাইন অফ ডিফেন্স আমাদের করতে হবে, আমাদের বিজনেস, আমাদের রিস্ক এগুলোর সাথে এবং আমাদের অডিট প্রসেস, এগুলোর আমাদের সাথে ইন্টিগ্রেশন আমাদের বাড়াতে হবে। এবং আমরা ব্যাংকগুলো যদি আমাদের যেটা ম্যানেজমেন্ট এবং বোর্ড এদের অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা বাড়াতে পারি, আমার বিশ্বাস যে আমাদের এই IFRS 9-এর যে চ্যালেঞ্জ আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি সুদহার নিয়ে কি বলবেন আমি জানি না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খেলাপি ঋণ একটা বড় অঙ্ক হয়ে গিয়েছে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য যদি আমি বাজার ভিত্তিক এখন সুদহারের কথা ভাবি, এই সুদহার এই মুহূর্তে বেশি, এটা আপনিও ফিল করেন আমি জানি, কিন্তু এই সুদহারকে আসলে কবে নাগাদ আমরা নর্মালাইজ দেখতে পারবো সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ব্যবসায়ীদের মাঝে আছে। যখন আমরা ইনভেস্টরদের সাথে আমরা আমাদের পেশাগত কাজে কথা বলি, তারা কিন্তু বলেন যে এই সুদহার দিয়ে ব্যবসা করাটা কঠিন। ইন্টারেস্ট রেট কমানোর সুযোগ কি সামনে আসলে আসবে? কারণ খেলাপি ঋণ হিসাব করলে হয়তো দীর্ঘদিন এটা করা যাবে না, তাহলে তো ইনভেস্টমেন্টের প্রভাব পড়বে। আসলে সুদহার নিয়ে যে বিতর্কটা, এই বিতর্কটা অনেক দিন চলেছে এবং আমরা 6-9 রেজিমও দেখেছি এবং এর আগের রেজিমে দেখেছি। এবং এর আগের আমরা যদি দেখি 6-9 রেজিমে যখন ছিল তখন যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্রোথ যেটা আমরা সেটা যে খুব বেশি হয়েছে আমি সেটা বলবো না। আবার যে যখন ইন্টারেস্ট রেট যখন বেশি ছিল তখনও কিন্তু যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ থেমেছিল সেটাও বলবো না, এটা নিয়ে বিতর্ক আছে। এবং আমি দেখেছি যখন ইন্টারেস্ট রেট যখন বেশি ছিল তখনও কিন্তু আমাদের গ্রোথ অনেক হয়েছে। সেহেতু ইন্টারেস্ট রেট কমালেই যে গ্রোথ হবে আমি এটার সাথে ব্যক্তিগতভাবে একমত নয়। তবে হ্যাঁ, যেহেতু এখন সবাই বলছে, ব্যবসায়ীরা বলছে, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এখন বলা হচ্ছে, আমার বিশ্বাস যদি ডিপোজিটের রেটটাও কমে আসে তাহলে ব্যাংকগুলো আমি মনে করি যে লোনের রেটটাও আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারবে। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা ব্যাংকের এবং আপনার ব্যাংক সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি SBC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন SBC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO SM মইনুল কবির। আমি বলছিলাম যে আমরা সাউথ বাংলা ব্যাংকের কার্যক্রম নিয়ে একটু কথা বলবো। আপনাদের কাজের একটা বড় অংশ জুড়ে আপনারা কৃষি ঋণকে প্রায়োরিটাইজ করেছেন বড় সময় থেকেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি কৃষি ঋণ যারা চান বা SME ঋণ যারা চান, আমি সবাইকে একটু একই ক্যাটাগরিতে নিয়ে আসতে চাচ্ছি। এই কারণে একটা কমন অভিযোগ রয়েছে যে এই ঋণগুলো সবসময় চাইলেই পাওয়া যায় না, বা ব্যাংকগুলোর এক ধরনের অনীহা রয়েছে, এরকম অভিযোগও পাওয়া যায়। ব্যাংক এখন শুধুমাত্র বড় গ্রাহকদেরকে বেশি ঋণ দেয়, ছোট গ্রাহকদেরকে দিতে চায় না।
ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে কি মনে হয় কৃষি ঋণ বা এসএমই ঋণ এগুলো আসলে আগের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এখন? না, এটার সাথে আমি পুরোপুরি একমত না। আমরা যদি প্রথমে আমি এগ্রি লোন নিয়ে যদি আসি, আমরা শুধু আমাদের ব্যাংক না, আমাদের ব্যাংক তো আমরা যাচ্ছি কৃষিতে, সবগুলো ব্যাংকই কিন্তু এখন কৃষি লোন দিচ্ছে। আমরা যে গ্রাহককে যে কৃষি লোনগুলো দেই তার একটা পার্ট আমরা সরাসরি আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখা এদের মাধ্যমে আমরা একেবারে রুট লেভেলে আমরা এই লোনগুলো দিচ্ছি। এর বাইরেও কিছু কিছু কৃষি ঋণ আমরা এমএফএস লিঙ্কেজেও দিয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের সারা দেশে যে বিস্তৃত শাখা ছড়িয়ে রয়েছে, আপনি জানেন আমাদের প্রায় 90টি শাখা আছে। তারপরে আমাদের 35টি আমাদের উপশাখা রয়েছে। এর বাইরেও আমাদের এজেন্ট আউটলেট রয়েছে। এর মাধ্যমে আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তরে যেসব জায়গায় ব্যাংকিং সেবা পাওয়াটা একটু দুরূহ ব্যাপার, একটু দূরে রাখা, সেসব জায়গাতেও আমরা এদের মাধ্যমে আমরা কৃষি লোন দিচ্ছি। আর রিসেন্টলি আপনি যদি দেখেন, সেন্ট্রাল ব্যাংকেও কিন্তু কটেজ, মাইক্রো এবং স্মল যে লোনগুলো আছে এগুলোর উপরে আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা, সেটাও একটু ছাড় দিয়েছে। আবার এসএমইর ক্ষেত্রেও সেকেন্ড আপনি যেটা বলেছেন যে এসএমই গ্রাহকরা লোন পাচ্ছে কিনা বা এটার ক্ষেত্রে আপনাদের আগ্রহ আছে কিনা? আমাদের আগ্রহ আছে কিনা, আমরা অবশ্যই আমাদের ব্যাংকের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের ব্যাংক এবং আমাদের বোর্ড, আমাদের এখন বর্তমানে একটা ইয়ে হচ্ছে যে আমরা স্মল এন্টারপ্রাইজ যারা আছে তাদেরকে আমরা লোন দিব। আমরা কর্পোরেট থেকে বড় বড় কর্পোরেট থেকে বেরিয়ে এসে আমরা এমার্জিং যারা আছে এবং যারা স্মল এন্টারপ্রাইজ যারা আছে এদের প্রতি আমরা লোন দিতে আগ্রহী। হয়তো অনেক যারা স্মল এন্টারপ্রেনিয়ার আছে যাদের আসলে কোলাট্রাল নেই বা তাদের অনেক সময় ব্যাংক লোন দিতে ভয় পায়। আসলে আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু কোলাট্রাল বেস, আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে কেউ কোলাট্রাল নিয়ে আসবে তাকে আমরা লোন দিব, আমি এই ধারণার বাইরে। আমি মনে করি যে তার যে ব্যবসাটা করছে সেটাতে সাফিসিয়েন্ট আপনার ক্যাশ ফ্লো জেনারেট করছে কিনা, যার মাধ্যমে সে লোনগুলো রিপে করতে পারবে কিনা। ব্যাংকগুলো সাধারণত কোলাট্রাল নেয় কেন? কোলাট্রাল নেয় হলো যদি কোনো কারণে কোনো সময় এই লোন যদি ডিফল্ট হয় তখন যেন ব্যাংক তার লোনটাকে রিকভার করতে পারে, সেক্ষেত্রেই শুধু আমরা কোলাট্রালটা নিয়ে থাকি। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে আমাদের আসলে তার ব্যবসাটা কী সেটার উপরে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলি, এখন তো অনেক ধরনের ডিজিটাল অটোমেশন, অনেক ধরনের কথা হচ্ছে। আমি তো এখনো দেখি যে আপনারা শাখা ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হয়তো পরিধি কমেছে, সব গ্রাহক হয়তো এখন শাখায় আসেন না, অনলাইনে করে ফেলছেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে ডিজিটাল ব্যাংকিং এর যে জোয়ারটা আমরা দেখছিলাম, এটা আসলে একটা মার্কেটিং ট্রেন্ড হয়ে থেকে যাচ্ছে। খুব বেশি আসলে শাখা ব্যবস্থাপনায় তেমন পরিবর্তন আছে। মানুষ কি এখন আসলে ওই শাখা নির্ভর আছে কিনা, বা আপনারা এই শাখাগুলোর পরিধি কমিয়ে ডিজিটাল ব্যাংকিং আর একটু মনোযোগ দিবেন কিনা, সেটা একটু জানতে চাই। আমি কি ভুল ধারণা করছি কিনা? নাই, আপনি যেটা বলেছেন ঠিকই আছে, তবে এটার সাথে আমি কিছুটা হামলি ডিসঅ্যাগ্রিও করি। সেটা হলো, আপনি যদি দেখেন যে রিসেন্টলি আমরা দেখেছি সরকার ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে। আমি মনে করি আমরা যারা ট্রেডিশনাল ব্যাংক করি আমরাও কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোনোভাবে পিছিয়ে নেই। আমি মনে করি আমাদের যে একটা অ্যাপস আছে, আমি জানি না, বাংলা পে অ্যাপস, যেটা আমাদের একটা বড় সংখ্যক গ্রাহক এই অ্যাপসটা ইউজ করে। একজন গ্রাহকের চাহিদা কি? একজন গ্রাহক যখন সকালবেলা বাসার থেকে বেরোচ্ছে তখন সে কি চায়? সে চায় তার মোবাইল অ্যাপসের মাধ্যমে সে হয়তো তার বাচ্চার স্কুলের টিউশন ফিটা দিবে, সে হয়তো তাকে তার যে ইউটিলিটি বিল যেগুলো আছে সেগুলো পে করবে, অথবা তার যদি কোনো ফিনান্সিয়াল অব্লিগেশন থাকে, কোনো পেমেন্ট থাকে, সেগুলো করবে। এখন আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপসের মাধ্যমে কিন্তু একজন গ্রাহক তার এই সমস্ত নিড যেগুলো আছে সবগুলোই কিন্তু পূরণ করতে পারছে। আর সেন্ট্রাল ব্যাংকও কিন্তু এখন আস্তে আস্তে ক্যাশলেস সোসাইটি একটা গড়ার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের সেই ইনিশিয়েটিভের সাথে আমরা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো আছে সবাই একসাথেই আগাচ্ছি। এবং আপনি যদি দেখেন বর্তমান জেনজি যারা আছে তারা কিন্তু অনেকটাই ডিজিটালাইজড, এবং এই জেনারেশনটা কিন্তু এখন একটা মোবাইলের মাধ্যমেই সে কিন্তু তার একটা অ্যাকাউন্ট খুলতে পারছে, সে তার অন্য একটা অ্যাকাউন্ট থেকে এখানে টাকা ট্রান্সফার করতে পারছে। তার মানে সে ব্যাংকে না গিয়েও কিন্তু এই ব্যাংকিং সমস্ত কাজগুলো করতে পারছে। ইভেন আমাদের যে আপনি যদি ব্যাংকে না গিয়ে বিভিন্ন জায়গায় যে আমাদের এটিএমগুলো রয়েছে, যেখানে রিসাইক্লার মেশিনগুলো আছে, সেখান থেকে সে কিন্তু টাকা ডিপোজিট করতে পারছে। এটা একটা বড় সুবিধা যে আপনি ব্যাংকে না গিয়েও আপনি পারছেন। হ্যাঁ, কিছু গ্রাহক হয়তো আমাদের ভিতরে এখন একটা আছে যে না, আমরা ব্যাংকে গিয়ে টাকা তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি,
অনেক সময় আছে যে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, বা অনেক সময় আমরাও একটু টেকনোলজি ইউজ করতে অনেকে ভয় পাই যে কোনো রকম কোনো সমস্যা হয় কিনা বা কোনো রকম ফ্রড ফরজারি হয় কিনা। আমি মনে করি যে গ্রাহক যদি সচেতন থাকে তাহলে এই ডিজিটাল লেনদেন আমি মনে করি অত্যন্ত নিরাপদ, এবং এখানে যদি সে তার ওটিপি বা অন্যান্য যেগুলো আছে এগুলো যদি সে কারোর সাথে শেয়ার না করে, তার মোবাইলটা যদি কারোর সাথে শেয়ার না করে, এখানে আমি মনে করি এখানে 100% নিরাপদ লেনদেন করতে পারবে সে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি বড় শহরের বাদে একটু প্রান্তিক পর্যায়ের মানুষের কথা যদি বলি, তারা এখন কতটা ব্যাংকের আওতায় আসেন? তারা আমি দেখি প্রচুর এমএফএস ইউজ করেন, তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করেন। ইদানিং জাতীয় বাজেট এটাকে বেশ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের অনেক বড় বড় মানুষ আছেন যারা হয়তো ব্যাংকে টাকা রাখেন না বা তারা কোনো ধরনের রিটার্নও দেন না, কিন্তু তাদেরকে ব্যাংকের আওতায় আনা বা সিস্টেমে আনার সুযোগ রয়েছে। আপনারা এই ট্রেন্ডটা তৈরি করার ক্ষেত্রে কোনো কাজ করছেন কিনা, বা নাকি তারা এখনো ব্যাংকের প্রতি তেমন আস্থা রাখতে পারছে না? না, আমরা কাজ করছি, আমরা দুভাবে কাজ করছি। একটা হলো যে এলাকাগুলো অনেক দূরে বা প্রত্যন্ত এলাকায়, যেখানে হয়তো একটা শাখা স্থাপন করা হয়তো ফিনান্সিয়ালি লাভজনক নয়, সেই স্থানগুলোতে কিন্তু আমরা উপশাখা করছি। উপশাখার মাধ্যমে আমরা গ্রাহকের দ্বার প্রান্তে যাচ্ছি। এর বাইরেও কিন্তু এখন যেগুলো আছে আমাদের অনেকগুলো এজেন্ট আউটলেট আছে। এই এজেন্ট আউটলেটের মাধ্যমে আমরা ছোট ছোট বাজার বা একবারে প্রত্যন্ত এলাকায় সেগুলোতে আমরা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। আর আমার বিশ্বাস যে যে গ্রাহকগুলো এমএফএসের মাধ্যমে লেনদেন করছে তারাও খুব নিয়ার ফিউচারেও তারাও সবাই একটা ব্যাংকিং প্রোডাক্টের আওতায় বা ব্যাংকিং সেবার আওতায় চলে আসবে। ব্যাংকের প্রোডাক্ট আর সার্ভিসের কথা যদি বলি, সবসময় মনে হয় কি সবাই একই ধরনের প্রোডাক্ট আর সেবা দিচ্ছে, যে ব্যাংক এই লোন দিচ্ছে ওই ব্যাংক একই ঋণ দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের ব্যাংক কোনো নতুনত্ব নিয়ে ভাবছে কিনা, কোনো পরিবর্তন আনতে যাচ্ছে না? এসবিএসি কি ভাবছে আগামীর জন্য? আমরা আগামীর জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমরা বের করছি। আমরা বিশেষ করে ডিজিটাল ক্ষেত্রেই আমরা মানে আগাতে চাচ্ছি। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে, আমরা একটা স্টুডেন্টদের যে অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা খুব মানে এমফাসিস দিচ্ছি। কারণ একটা স্টুডেন্ট যখন তার প্রথম যে অ্যাকাউন্টটা থাকে ওই অ্যাকাউন্টটার প্রতি কিন্তু একটা মানুষের একটা ভালোবাসা থাকে যে না, আমি এই ব্যাংকে আমি এই অ্যাকাউন্টটা প্রথম করেছিলাম। সেহেতু আমরা এই স্টুডেন্টদের জন্য আমরা অ্যাকাউন্টগুলোর প্রতি আমরা আগ্রহ করছি, এবং যারা আমাদের স্টুডেন্টদের সেভিংসের প্রতি আগ্রহ করার জন্য তাদের আমাদের কিছু স্কিম রয়েছে, বা আমাদের একটা স্টুডেন্ট যখন বিদেশে যাচ্ছে সেই বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা করার জন্য তাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের জন্য আমরা সহায়তা দিচ্ছি। এর বাইরেও যারা আমাদের ওমেন যারা আছে তাদের জন্য আমাদের ব্যাংকিংটাকে আরও নিয়ে আসার জন্য আমাদের প্রোডাক্ট আছে। আমরা নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমার বিশ্বাস যে এগুলোর মাধ্যমে যারা গ্রাহক যারা ব্যাংকিং সেবার বাইরে আছে এই গ্রাহককে আমরা আমাদের ব্যাংকিং সেবার ভিতরে নিয়ে আসতে পারবো। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা বললেন, তো আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমি একটা ব্যাংকের ঋণ করেছিলাম, ওই অ্যাকাউন্ট খুলেছিলাম, সেই অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে আমি ভুলেও গেছি, খুব বেশি পরিমাণ নেই, অল্প পরিমাণ আছে। এরকম নিশ্চয়ই অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট আপনারা ব্যাংকিং সেক্টরে দেখেন, শুধুমাত্র এসবিসির কথা বলছি, ওভারঅল যে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট আছে যেগুলো ইউজ হয় না, সেগুলোতে হয়তো অল্প পরিমাণ টাকা আছে, এবং সেই টাকা আমি জানতে চাই মানে এই টাকাগুলোর ভবিষ্যৎ আসলে কি হয়, বা ওই অ্যাকাউন্টগুলোর ভবিষ্যৎ আসলে কি হয়, আপনারা কি করেন? আমরা যেটা করি একটা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া আছে যে একটা অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি লেনদেন না করেন ওই অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে যায়। এখন এই ডরমেন্ট গ্রাহককে আমরা কি করি, আমরা একটা নির্দিষ্ট সময় পরপর গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করি। অনেক সময় গ্রাহকরা আমরা চিঠি দেই। হ্যাঁ, একটা দেখা যায় যে কিছু কিছু গ্রাহক হয়তো আজ থেকে 10 বছর আগে যেই ঠিকানায় অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই ঠিকানা থেকে হয়তো চেঞ্জ করেছেন, ওই গ্রাহকগুলোকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আর কিন্তু আমাদের একটা প্রচেষ্টা সবসময় থাকে যে গ্রাহককে রিচ করে, কারণ আমরাও চাই যে একটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টকে কীভাবে সচল করা যায়, কারণ অ্যাকাউন্টটা সচল করতে পারলে ওখানে ডিপোজিট হবে এবং আমাদের ব্যাংকের বাড়বে, এবং এটার জন্য আমরা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা সবসময় এই প্রসেসটা চালিয়ে যাই যে ইনঅ্যাক্টিভ বা ডরমেন্ট অ্যাকাউন্টগুলোকে আমরা অ্যাক্টিভ করার জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের কথা বললেন, তো আমি একটু ব্যাংকের সংখ্যার দিকে যদি আপনাকে নিয়ে যাই, আমরা যে অর্থনীতির আকারের কথা বলি সেই তুলনায় 60টির মতো ব্যাংক, আমাদের 60 ব্যাংকস, সেই পরিমাণ ব্যাংক আসলে আগামীতে দরকার হবে কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে। অনেকে বলে ব্যাংক উইল টার্ন ইনটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর ফিনটেক অর হচ্ছে ট্রেড রিলেটেড অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এগুলো ট্রান্সফার হবে বা কনভার্ট হবে। আপনি কি মনে করেন আগামীতে আমাদের এত ব্যাংক লাগবে? আসলে এই ব্যাংকগুলো যখন সরকার যখন পারমিশন দিয়েছিল তখন থেকেই এই কথাটা প্রচলিত আছে যে আসলে এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে কিনা। আমরা যদি পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য যে দেশগুলো দেখি তাদের ইকোনমিক সাইজ দেখি, সেই সাইজ অনুযায়ী আমি মনে করি যে হ্যাঁ আমাদের ব্যাংকিংয়ের সংখ্যাটা অনেক বেশি। আর হ্যাঁ আস্তে আস্তে হয়তো কালের বিবর্তন না বলে আমি বলি সময়ের বিবর্তনে কিছু ব্যাংক হয়তো আস্তে ঝরে যাবে, বা আস্তে আস্তে মানে আমি দেখেছি যে আমরা 5টা ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে, কিছু ব্যাংক হয়তো একটু স্ট্রাগল করছে।
একটা ব্যাংক হয়তো যদি যেসব ব্যাংকগুলো যারা ভালো করছে তারা যদি আমরা বিদেশে দেখি যে অনেক সময় অনেকগুলো ব্যাংক অ্যাকুইজিশন করছে, তারা সেই অ্যাকুইজিশন এবং মার্জার যদি হয়, আমাদের সরকারও ইনিশিয়েটিভ নিচ্ছে মার্জারের জন্য। এই অ্যাকুইজিশনের মার্জারের মাধ্যমে হয়তো এই ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা সম্ভব, বাট এটা নিয়ে আমি মনে করি কন্ট্রোভার্সি আছে বা এই প্রসেসটা আমাদের দেশে এখনও পুরোপুরি চালু হয়নি, হয়তো ভবিষ্যতে আমরা দেখতেও পারি। আমরা তো মনে করছি যে ব্যাংকের সংখ্যা হয়তো কিছুটা কমানো জরুরি হয়ে পড়বে সামনে। একটা বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে এখন হচ্ছে আমি আরেকটি বিরতি দিব, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকের ক্ষেত্রে এক ধরনের কি বলবো, ডিজিটাল ব্যাংকিং নিয়ে যখন কথা বলছি, আমরা উপশাখার কথা বলছি, এজেন্ট ব্যাংকিং এর কথা বলছি, ওখানে এক ধরনের মানে কম্পিটিশন এমএফএস এর সাথে তৈরি হয়ে যাচ্ছে বলে এক ধরনের জটিলতা বা ডিবেট মনে হয় যে ব্যাংক আসলে আগামীতে এমএফএস এর সাথে কম্পিটিশন করবে, কারণ ব্যাংকও তার কার্যের পরিধি কমিয়ে নিয়ে আসে। আপনারা কি আসলে মনে করেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসলে ব্যাংকের সামনে বড় কোনো কম্পিটিটর হয়ে যেতে পারে? আমি একটা তো বড় চ্যালেঞ্জ অবশ্যই আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সামনে ডিজিটাল ব্যাংক আসছে, এটাও একটা চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা ইউজার, যেরকম এরা কারা করে, একবারে আমাদের প্রান্তিক জনসাধারণ, যারা হয়তো অনেকে আছে ব্যাংকের কাছে আসতে ভয় পায়, বা ব্যাংকে আসতে হলে কি হয়, ব্যাংকে আসতে হলে মনে করে কি অনেক কাগজপত্র দিতে হবে, অনেক কিছু করতে হবে। তারা হয়তো যে আমাদের কি দেখি যে আমরা যারা আমাদের লোয়ার ইনকাম গ্রুপ হয় বা যারা একবারে ব্যাংকিং চ্যানেলে আসতে পারে না, তারাই শুধু মোবাইল ফাইন্যান্স ইউজ করছে তা কিন্তু নয়, আমরাও কিন্তু মোবাইল ফিনান্স সার্ভিস ইউজ করছি। এখন হয়তো এমএফএস যারা আছে তারা যতগুলো সার্ভিস দিতে পারছে বা যতভাবে সেবা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, ব্যাংকগুলো হয়তো ওইভাবে অনেকগুলো ব্যাংক যেতে পারছে না বা ওটা সেরকম নাই। এটাকে আমি বলবো না যে ওরা ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ হবে, তবে অবশ্যই কম্পিটিটর তারা। কম্পিটিশন হবে তার মানে আপনি মনে করছেন। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব। দর্শক, এসবিসি ব্যাংকের এমডির সাথে আরও আলোচনা চলবে, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম মইনুল কবির। বলছিলাম যে আমরা কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব। এই র্যাপিড ফায়ার প্রশ্নগুলো সাধারণত আপনার মতো যারা ব্যাংকার হতে চায়, ইয়াং ব্যাংকাররা, ইয়াং প্রফেশনালসরা, ইয়াং স্টুডেন্টরা, তারা এই প্রশ্নগুলো আমাদেরকে পাঠায়। তাদের থেকে আমরা সেই প্রশ্নগুলোকে ছোট করে নিয়ে এসে আমাদের অতিথিদেরকে র্যাপিড ফায়ার আদলে করি। দ্রুত উত্তর দিতে হবে আমরা বলি, কিন্তু আপনি ভাবনারও সুযোগ পাবেন এবং উত্তরগুলো বেশ মজার হয়। আমি শুরু করছি। তারা প্রথমে জানতে চাই, অফিসে এসে আপনি প্রথম কোন কাজটি করেন? ফোন চেক করেন নাকি মেল চেক করেন? আসলে মেইল আমি সবসময় চেক করি, অফিসের বাইরেও চেক করি। অফিসে এসে প্রথমে আমি গতকালকের যে কাজগুলো আমার বাকি ছিল সেগুলোই দেখি, আর এটাই মেইনলি কাজ করি। দ্বিতীয় প্রশ্নে যেতে চাই, আপনার প্রিয় ব্যাংকিং টুল বা যে কোনো সফটওয়্যার যেটা আপনার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টরকে বেশ সাপোর্ট করছে? আমি মনে করি সোশ্যাল মিডিয়া আমাদের ব্যাংকিং সেক্টরকে বর্তমানে বিভিন্নভাবে সহায়তা করছে। কিভাবে? একটা হলো যে আমি যদি আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা আমাদের ব্যাংকিং যেটা আমরা যে কাজগুলো করছি এটা সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা সবসময় একটা ভালো ফিডব্যাক পাই। মুহূর্তের ভিতরে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে রেসপন্স করছে। এটা আইদার হতে পারে ফেসবুক হতে পারে, এটা হতে পারে লিঙ্কডইন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। আসলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। ওকে, পরের প্রশ্ন, আগামীতে ব্যাংকের বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় খাত কোনটি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্য সামনে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিটাই হলো সম্ভাবনার খাত। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ, নতুন উদ্যোক্তাদেরকে ঋণ দেয়া নাকি কর্পোরেট ঋণ দেয়া? আমি অবশ্যই বলবো নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। ওকে, পঞ্চম প্রশ্ন, সবচেয়ে বড় ঝুঁকি কোনটি ব্যাংকের জন্য, খেলাপি ঋণ নাকি সুদহার, মানে চড়া সুদহার? সুদহারকে আমি ঝুঁকি বলবো না, এই মুহূর্তে ব্যাংকের জন্য, আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি খেলাপি ঋণ একটা বড় চ্যালেঞ্জ। ওকে, 6 নম্বর প্রশ্ন, আগামী 5 বছরে ব্যাংকের আয় কোথা থেকে আসবে, ট্রেড নাকি ফিনটেক পার্টনারশিপ থেকে? আমি বলবো দুটোই। ট্রেড থেকে তো অবশ্যই ব্যাংকের একটা ইনকাম আসে, ফি বেসড ইনকামটা আসে, ফিনটেক থেকেও আসবে, দুটো থেকেই আসবে। ওকে, 7 নম্বর প্রশ্ন, নতুন ব্যাংকার যারা হলেন তাদের জন্য আপনার পরামর্শ এক লাইনে? আমি মনে করি আরও ডিভিশন দিতে হবে, শিখতে হবে, জানার প্রতি আগ্রহ থাকতে হবে এবং
নিজে যে কাজটা করছি সেই কাজটা আমি, যদি আপনি এক লাইনে বলেছেন আমার একটু বেশি হয়ে একাধিক যাচ্ছে, লাইন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে আমি নিজে যে কাজটা করছি সেই কাজটা আসলে বুঝে করছি কিনা, এর ইম্প্যাক্টটা কি, এটা জেনে করলে নতুন ব্যাংকার একসময় আমি মনে করি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 8 নাম্বার, কিভাবে পারফেক্ট কাস্টমার সার্ভিস দেওয়া যায়, নতুনরা জানতে চায়। একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে যে কাস্টমার ফার্স্ট। আমি সবসময় মনে করি কাস্টমার ইজ দ্য কিং অ্যান্ড উই সার্ভ দ্য কিং। আমি এটা যদি হয় তাহলে আমি মনে করি যে গ্রাহকের মানে যেটা সেবা যেটা সেটা আমরা দিতে পারবো। 9 নাম্বার প্রশ্নে যেতে চাই। আপনি নিজের সাফল্য বা সফলতা কিভাবে মাপেন? আসলে নিজের সফলতাটা নিজে পরিমাপ করা একটা কঠিন। আমি মনে করি যে আমি কতটুকু সফল হয়েছি বা কতটুকু দিতে পেরেছি, এটার ব্যাপারে আমাকে সার্বক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যরা বিচার করবে যে আমি সফল হয়েছি কিনা বা আমি দিতে পেরেছি কিনা। ওকে, ফেয়ার এনাফ। আমরা একেবারে 10 নম্বর প্রশ্ন, এটা র্যাপিড ফায়ারে একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা দিই, সেটা আপনাকে একটা সিচুয়েশন দিচ্ছি। ধরুন আপনার ব্যাংক নতুন প্রযুক্তি চালু করতে যাচ্ছে বা স্বয়ংক্রিয় লোন প্রসেসিং এবং এআই ক্রেডিট স্কোরিং করবে, কিন্তু এতে কিছু কর্মী চাকরি হারাবে। আপনি কি সিস্টেম দ্রুত চালু করবেন নাকি ধাপে ধাপে এগোবেন? না, আমি মনে করি যে আপনাকে টেকনোলজির সাথে আপনাকে এগিয়ে যেতে হবে। আসলে টেকনোলজি আসলে চাকরি হারাতে হবে বা চাকরি হারাবে এই ভয়টা আসলে আমি এটা বিশ্বাস করি না। যদি আমরা যারা কাজ করছি আমরা যদি টেকনোলজির সাথে অ্যাডপশন যদি নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারি তাহলে আসলে চাকরি হারাবে না। আমি মনে করি আরও চাকরির সম্ভাবনার সৃষ্টি হবে এআইয়ের মাধ্যমে। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আমরা এবার একটু বড় প্রশ্নের দিকে যেতেছি এবং এটাও আমার বড় প্রশ্নের ভেতরে পড়ে। এখনকার ব্যাংকাররা যারা ব্যাংকার হতে চায় তাদের ভিতরে দুটো প্রবণতা কাজ করে। এক ধরনের নতুন ইয়াং জেনারেশন মনে করে যে ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংকিং সিস্টেম যেভাবে এগিয়ে যাচ্ছে সেই তুলনায় তারা বাংলাদেশে প্রপার ওই ব্যাংকিং জগৎটাকে তারা হয়তো দেখতে পাচ্ছে না। তারা ব্যাংকিং সেক্টরটাকে অনেক পিছিয়ে আছে মনে করে। বিশেষ করে তারা এখন মনে করে যে তাদের আরও বেশি ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি এগুলো নিয়ে আরও অনেক বেশি পড়াশোনা করা দরকার, কারণ আগামীতে এগুলো ব্যাংকের আদল তৈরি হয়ে যেতে পারে বাংলাদেশে। আপনি ব্যাংকিং সেক্টরের যে এডুকেশন সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে এআই বেসড সামনে ক্রেডিট সিস্টেম চলে আসতে পারে, এই ধরনের এক ধরনের অ্যাডাপ্টেশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি আসলে ব্যাংকের ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেস বা ওভারঅল মানব সম্পদ ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যেতে পারে কিনা? আমি মনে করি যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেখান থেকে পিছিয়ে আসি এটা ঠিক বলা ঠিক না। আমরা হয়তো আজকে বিশ্বের উন্নত যে দেশগুলো আছে সেই ব্যাংকগুলো যেভাবে আপনি যেটা বললেন ব্লকচেইন বা অন্যান্য টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে, আমরা হয়তো ওদের থেকে একটু পিছিয়ে আছি। আমি পুরোপুরি পিছিয়ে আছি বলবো না, কিন্তু বাট আমরা এই টেকনোলজির কিন্তু আমরা শুরু করেছি, আমরা স্টার্ট করেছি। হ্যাঁ, টেকনোলজি কিন্তু অনেক ব্যয়বহুল। একটা বিদেশি ব্যাংকগুলো যেভাবে তাদের কোর ব্যাংকিং সিস্টেম যত সুন্দরভাবে করে বা যতটা ব্যয়বহুল, আমাদের দেশের অনেকগুলো ব্যাংক আছে যারা এই বিদেশি কোর ব্যাংকিং সিস্টেম ইউজ করে, বা আমাদের কিছু কিছু ব্যাংক আছে যারা আমাদের দেশি ব্যাংকিং সফটওয়্যার ইউজ করে। দেশিগুলো যে খারাপ আমি সেটা বলবো না, বা বিদেশিগুলো যে ভালো সেটা বলবো না। হ্যাঁ, টেকনোলজি আপনি যত বেশি উন্নত টেকনোলজি নেবেন আপনি তত বেশি সুবিধা পাবেন, এটা একটা চিরন্তন সত্য কথা। এবং এআই বেসড যেটা ব্যাংকিং যেটা বিশ্বে শুরু হয়েছে, আমাদের দেশেও কিন্তু আমরা শুরু করেছি। আমরা আমাদের আপনি কিছুক্ষণ আগেও একটা কথা বলেছেন যে আমরা আমাদের যে ন্যানো লেন্ডিং বা আমাদের ফিনটেকের মাধ্যমে আমরা এগ্রি লোন দিচ্ছি, বিভিন্নভাবে দিচ্ছি। আমার বিশ্বাস যে এই টেকনোলজির মাধ্যমে আমরা সামনে আরও এগিয়ে যাব। আর সেকেন্ড, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস বা এগুলোতে আমাদের বর্তমানে আমরা যেটা করছি সেটা কি ঠিক আছে কিনা, বা আরও টেকনোলজি বেসড আছে কিনা, আরও চেঞ্জ হবে কিনা। রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে সবসময় একটা কথা, একটা কন্ট্রোভার্সি আছে যে আমরা যেটা রিক্রুট করছি সেটা আসলে ঠিক হচ্ছে কিনা। আসলে আমি মনে করি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবসময় যে একটা ছেলে ফার্স্ট হলেই যে সে রিক্রুটমেন্টে এসে বা ভাইভাতে ভালো করবে তা কিন্তু নয়। আমরা যখন এটা রিক্রুট করি আমরা আসলে দেখি ওই ছেলেটার আইকিউটা কেমন, এটা কিন্তু মেইনলি দেখি। এবং আপনি যদি দেখেন যে আমরা ইন্ডাস্ট্রিতে যারা আজকে সফল আছে, মানে সফলতা অর্জন করেছে, যারা সিও বলেন যারা আছেন, শুধু ব্যাংকিং ইন্ডাস্ট্রি না সব ইন্ডাস্ট্রিতেই, এরা কিন্তু সবাই কিন্তু ক্লাসের মেধাবী কিন্তু তা না। যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু আজকে সবাই যে সব প্রতিষ্ঠানের সিও হয়েছে তা না। আসলে রিক্রুটমেন্ট থেকে শুরু করে মানব ব্যবস্থাপনা যতগুলো প্রসেস আছে, এই প্রসেসে আপনাকে কোপ আপ করতে হবে। আপনি যে কাজের জন্য যাকে রিক্রুট করছেন তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, তাদেরকে বিভিন্ন টেকনোলজি দিয়ে ওই মাপের পর্যায়ে নিয়ে আসতে হবে। যদি আমরা সে যে কাজটা করছে বা সেটা করছে সেই কাজটা করার জন্য যদি আমরা তাকে প্রপার ট্রেনিং এবং তাকে প্রপার গাইড করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা যে মানব সম্পদ আছে তাকে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারবো।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আগামীতে ব্যাংকারের চাহিদা কমে যাবে না? একটা ক্ষেত্রে হয়তো কমে যাবে না ঠিক বলবো না, কারণ একটা সময় আসবে আপনি দেখবেন যে বিদেশে কিন্তু এখন কেউ ব্যাংকে যায় না টাকা ওঠানোর জন্য। জি। ওইসব দেশ, ওই দেশগুলোতে আপনার কিন্তু ক্যাশলেস সোসাইটি হয়ে গেছে। আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে ক্যাশলেস হয়ে যাচ্ছে। এখন আমরা টাকা দেওয়ার জন্য আমরা ব্যাংকে যাচ্ছি, কিন্তু আজ থেকে 10 বছর পর যখন দেখবেন মানুষ কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাবে না। সেক্ষেত্রে হয়তো ব্যাংকের এখন যত শাখা আছে বা যত ম্যান পাওয়ার আছে কিছুটা হয়তো কমবে, এটা আনডাউটেডলি তো কোনো মানে অবকাশ নেই। তবে একবারে যে মানুষ জবলেস হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু এত কর্মী আধিক্য থাকবে না। আরেকটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে যে এখনকার ব্যাংকিং এডুকেশন বাংলাদেশে যেটা প্রচলিত আছে, এটাকে আপনি কতটা পরিণত মনে করেন? আমি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বলবো পরিণত, যেরকম আমাদের দেশে ব্যাংকিংয়ের উপরে অনেকগুলো এডুকেশন মানে প্রতিষ্ঠান আছে, যারা যেরকম আমাদের বিএবিএম থেকে এমবিএম হচ্ছে, আমাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাংকিং বিষয়ে পড়াশোনা হচ্ছে। এর বাইরেও কিন্তু আমরা যখন রিক্রুট করি, আমরা কিন্তু ব্যাংকিং লেখাপড়া বাইরে অন্য ডিসিপ্লিন থেকেও আমরা রিক্রুট করে থাকি। সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যাংকিংয়ের উপরে সরাসরি পড়াচ্ছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা হয়তো মানে কম, বাট অপ্রতুল নয় আমি বলবো। সিলেবাসগুলোকে আপডেটেড মনে হয়? কিছুটা আপডেটেড পড়াচ্ছে বর্তমানে, কিছু কিছু প্রতিষ্ঠানে আপডেটেড পড়াচ্ছে। আপনি মাত্র একটা যে প্রসঙ্গটি বলেন, আমার খুব কৌতূহল হলো, এই বিষয়টা আমি জানতে চাই। সেটা হচ্ছে যে ব্যাংকিং পড়াশোনা না করে যারা ব্যাংকার হচ্ছে, আমি তো এমনও দেখেছি ইঞ্জিনিয়ার এসে ব্যাংকার হয়ে গিয়েছে, তারা আসলে দিন শেষে কেমন করে, বা এই ট্রেন্ডটাকে আপনি সাপোর্ট করেন কিনা? আমি যদি আজ থেকে 15 বছর আগে দেখি, 15 বছর বা 20 বছর আগে যারা ইন্ডাস্ট্রিতে ব্যাংকার ছিলেন সবাই কিন্তু মানে আমি মনে করি যে মানে কমার্স ডিসিপ্লিনের বাইরে থেকে আসতেন, কিন্তু এই ট্রেন্ডটা আস্তে 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 কমে আসছে। আপনি যেটা বললেন যে অন্য ডিসিপ্লিন থেকে এসে এইখানে কেমন করছে বা এরকম একটা কথা বলেছেন, আসলে সবকিছু ডিপেন্ড করে যে আপনি যে কাজটা করছেন এই কাজটা করার পিছনে আপনার জানার আগ্রহ কতটুকু। আপনি যদি আগ্রহ থাকে, আপনি যদি কাজ শেখার আগ্রহ থাকে, তাহলে আমি মনে করি যে অন্য ডিসিপ্লিন থেকে এসেও সে ওই কাজটা রপ্ত করতে পারবে। তবে হ্যাঁ, যদি সে বিজনেস ডিসিপ্লিনে লেখাপড়া করে থাকে, তার আমি মনে করি যে জ্ঞান একটু বেশি থাকবেই, সে কি একটু প্রায়োরিটিও পায় তখন রিক্রুটমেন্টে? অবশ্যই প্রায়োরিটি পায়। এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন করতে চাই, আমাদের নারী ব্যাংকাররা কেমন করছেন? আমি মনে করি যে আমার পুরুষ সহকর্মীর সাথে কাঁধ মিলিয়ে নারী ব্যাংকাররা কাজ করছে। অনেকে হয়তো নারীদের সম্পর্কে অনেক কথা বলতে পারেন, বাট আমি এটার সাথে একমত নেই। আমি আমার কর্মক্ষেত্রে আমি দেখেছি যে আমার যারা নারী সহকর্মী আছে তারা কোনো কোনো ক্ষেত্রে আপনার পুরুষের ক্ষেত্রেও ভালো কাজ করছে। এবং আমি দেখেছি যে আমি যখন শাখা ব্যবস্থা ছিলাম তখন আমি দেখেছি যে আমার যারা নারী সহকর্মী ছিল ওরা রেজিস্ট্রি অফিসে গিয়ে যখন একটা মর্টগেজ ডিড বা যখন কিছু করতে হয়, ওরা কিন্তু ছেলেদের সাথে ওরাও কিন্তু মেয়েরাও কিন্তু ওই সব জায়গাতে গিয়ে কাজ করছে, বা তারা কোনো অংশে পিছিয়ে নাই যে বাইরে কাজ করতে তারা অনীহা ফিল করছে বা ইনসিকিউর ফিল করছে, তা না। তারা যেরকম ব্যাংকের ভিতরেও কাজ করছে, ব্যাংকের বাইরেও যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু পুরুষ সহকর্মীদের সাথে সমান তালে কাজ করছে। তাদের কি টপ ম্যানেজমেন্টে আসার প্রবণতা বাড়ছে? রিসেন্টলি আমি এটাকে এসে দেখেছি যে ব্যাংকের টপ ম্যানেজমেন্টে হয়তো 10% নারী সহকর্মী কাজ করছে বা আরও কম কাজ করছে। তবে আস্তে আস্তে এইটা বাড়ছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 1 দশক পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি মনে করি 1 দশক পরে যে ব্যাংকগুলো এখন আছে এটা একটা ডিজিটালাইজেশনের পর্যায়ে, ডিজিটাল যুগে চলে যাবে। এবং পৃথিবীতে অনেক দেশে এখন আমরা কি দেখি যে আমরা এলসিগুলো ট্রান্সমিট করছি, আস্তে আস্তে এইগুলো উঠে যাবে। আপনার ওপেন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হবে, মানুষ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবে না। এটা একটা আমি মনে করি টেকনোলজি ড্রাইভেন অর্গানাইজেশনে চলে যাবে। আমরাও তেমনটি আশা করি। জনাব মইনুল কবির, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা ব্যাংক নিয়ে যখন আলোচনা করি, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে করছিলাম এসবিএসি ব্যাংকের সিইওকে, যে এত ব্যাংকে আসলে সামনে দরকার হবে, আমার কাছে মনে হয় দরকার হবে না, এগুলোর আদল চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো হয়তো অন্য কোনো ধরনের সেবা বা বিশেষায়িত সেবার দিকে তারা মনোযোগী হয়ে আগামীতে ঋণের বাজারে, সেটি পাইকারি ঋণ হতে পারে, খুচরা ঋণ হতে পারে, তারা সেই ঋণের বাজারে গিয়ে কাজ করবেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে দেশের অর্থনীতির জন্য একটা পরিণত ব্যাংকিং সিস্টেম দরকার, যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। ব্যাংকিং সেক্টরকে আমরা ইচ্ছে মতো ম্যানিপুলেট করেছি, অ্যাবিউজ করেছি। সেই জায়গাটি থেকে ব্যাংকিং সেক্টরকে নিয়ে আসার জন্য আসলে অনেক ধরনের সিদ্ধান্ত দরকার, সাহসী সিদ্ধান্ত দরকার। ব্যাংকের যারা নেতৃত্ব দেন তাদের পরিবর্তন হচ্ছে, ব্যাংকের যারা নিয়ন্ত্রক তাদের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছেন, দেশের আদল বদলে যাচ্ছে। আমরা মনে করি ব্যাংকের এই আদলের জায়গাটি বের করে এসে এক ধরনের পারফেক্ট ইকোনমির দিকে আমাদের চলে যাওয়া উচিত। কারণ এগুলো নিয়ে আমরা বসে যদি থাকি তাহলে ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্ব যেভাবে অর্থনীতি নিয়ে কঠিনভাবে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই
সেই যুদ্ধে বারবারই পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের পরিণত ব্যাংকিং সিস্টেমটা আমরা পাচ্ছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংকের টাকা নিলে কিন্তু ব্যাংকের টাকা ফেরত দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।